আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান আমাদের হচ্ছে তাপগতিবিদ্যার হচ্ছে আজকে হচ্ছে 2 নাম্বার লেকচার। গতদিন আমরা এক নাম্বার লেকচার শেষ করছি। 1 নাম্বার লেকচারের মধ্যে আমরা কি পড়ছি? তোমরা অনেকেই পারছো, অনেকেই দেখছি নোট দিছো আমাদের, আবার অনেকে নোট দেওয়া নাই, বা হচ্ছে যাদের হচ্ছে সিস্টেম আছে, যে তোমরা এইখানে জানো আমরা তাপগতিবিদ্যার 0তম সূত্র পড়ছিলাম, যে তাপগতিবিদ্যার মধ্যে 3টা সূত্র, একটা হচ্ছে 0তম, একটা হচ্ছে কি প্রথম সূত্র, আর একটা দ্বিতীয় সূত্র। 3টা সূত্র বর্ণনা করলেই মোটামুটি এই অধ্যায়টা শেষ হয়ে যায়। এরপরে আরেকটু বাড়তি জিনিসপাতি আছে। তো চলো আমরা আজকের ক্লাসে দেখবো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানার আগে আমাদের যে এই প্রথম সূত্রের মধ্যে কিছু টার্ম আসবে, তোমরা জানো যে হচ্ছে আমাদের সায়েন্সের, যারা আমরা সায়েন্সে আছি, এই সায়েন্সের বেশ কিছু, বায়োলজির মধ্যে কিছু টার্ম আসে, তারপর হচ্ছে অন্য অন্য জায়গায় বেশ কিছু টার্ম আসে। ওই টার্ম গুলো আমাদের যদি জানি, তাইলে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা এত সহজ। এই টার্ম গুলো যদি না বুঝি, তাইলে হচ্ছে বোঝা যায় না যে আসলে এই জিনিসটা কি। এই টার্ম গুলো বোঝার জন্য দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানার আগে আমরা এই সম্পর্কিত কয়েকটা রাশি জানবো, যে এইটা বলতে কি বোঝায়। দেখো, তোমাদের পড়াশোনা কিন্তু খুবই ইজি। ইজি বলতে, ইজি ভাবে যদি তোমাকে কেউ পড়ায়, তাহলে তোমার ওই জিনিসটা সহজ লাগবে, নাহলে ওই জিনিসটা তোমার কঠিন লাগবে। তোমাকে জাস্ট তুমি দেখো যে কিভাবে দেখাই দিই। দেখো, তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম একটা বলছে, এখানে আমরা জানি ব্যবস্থা বা সিস্টেম, এই সিস্টেমের সাথে আমরা পরিচিত। হুম, যে সিস্টেমের সাথে, এখন এইটা হচ্ছে তাপগতীয় সিস্টেম বা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। জিনিসটা কি? যে তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম বলতে তল বা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ। আমাদের যে কোনো একটা তল বা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ, যে আমরা দেখব যে, ধরো সীমাবদ্ধ কোনো নির্দিষ্ট পরিমাণ বস্তুকে, একটা নির্দিষ্ট পরিমাণ বস্তু কিভাবে থাকবে ভাইয়া? কোনো একটা তল বা হচ্ছে বেষ্টনী দ্বারা। আমি হচ্ছে পেনটা একটু করি। আচ্ছা, আচ্ছা, বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ বোঝায় এবং তাপগতীয় চলরাশি পরিমাপ করে। দেখো, আমি এইখানে দেখাই যে তল বা বেষ্টনী বলতে কি বোঝাইছে। ধরো একটা সিস্টেম, ধরো এই হচ্ছে একটা, যে কোনো একটা তল বা হচ্ছে একটা বেষ্টনী। ধরো এই পাশেও কিছু একটা দিয়া বেষ্টনী করছে, এদিকেও একটা, এদিকেও একটা, এইদিকেও একটা, যে হচ্ছে বেষ্টন করে রাখছে, কোন একটা জায়গাকে বেষ্টন করে রাখছে। এখন এইখানে একটা নির্দিষ্ট পরিমাণ বস্তু, এটা একটা বস্তু ধরতে পারো, যে কোনো একটা বস্তু ধরতে পারো। এই বস্তুটা কিভাবে আছে? যে বেষ্টনী, চারপাশে একটা বেষ্টনী দ্বারা আবদ্ধ অবস্থা আছে। কি অবস্থা? আবদ্ধ অবস্থা। এখান থেকে আমরা কি পরিমাপ করব? এখান থেকে এই বস্তুর চাপ, আয়তন, তাপমাত্রা। চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি, আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো, সিস্টেম একবারে ইজি। কি বললা? যে কোনো একটা ব্যবস্থা বা সিস্টেম বলতে এমনই বোঝায় যে একটা তল থাকবে, একটা হচ্ছে বেষ্টনী বা একটা তল থাকবে, যেখানে হচ্ছে একটা তল দ্বারা আমরা কল্পনা করতে পারি, এখানে আমরা কি পরিমাপ করব? চাপ, নয়তো আয়তন, নয়তো হচ্ছে তাপমাত্রা। এগুলা আমরা পরিমাপ করা যায়। এই জায়গাটুকুর মধ্যে কি পরিমাণ চাপ আছে, কি পরিমাণ আয়তন, কি পরিমাণ তাপমাত্রা আছে। এইটাই হচ্ছে তাপগতীয় সিস্টেম বা হচ্ছে ব্যবস্থা। এরপর চলো, যে হচ্ছে পরিপার্শ্ব। আচ্ছা, এই যে এইমাত্র আমরা কি পড়ে আসলাম ভাইয়া, এইটা একটা হচ্ছে কি, এইটা একটা হচ্ছে আমাদের তাপগতীয় সিস্টেম বা ব্যবস্থা। কেন? এটা হচ্ছে এই যে তল দ্বারা সীমাবদ্ধ আছে, একটা তল দ্বারা বা হচ্ছে একটা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ আছে, এর জন্য একে আমরা কি বললাম? সিস্টেম। এখন এই সিস্টেমের এই যে পাশটা, এই পাশে দেখো কি, এই পাশে হচ্ছে পরিবেশ, এই পাশে কি আছে? পরিবেশ। এই যে আশেপাশে যা কিছু আছে, এই একটা সিস্টেম বা ব্যবস্থার আশেপাশে যা কিছু আছে, একটি ব্যবস্থার আশেপাশে যা কিছু আছে, ওইটা কি বলা হয়? ওই সিস্টেমের পরিপার্শ্ব। আমরা জানি যে হচ্ছে, তোমরা জানো যেগুলা, যে দিয়া কাজ করে, ধরো হচ্ছে এই একটা সিলিন্ডাকার একটা আছে, এইটা হচ্ছে একটা পিস্টন। এই পিস্টনের সাথে যদি আমি কি করি, যে এইরকম যদি একটা পিস্টন থাকে, এইখানে কি আছে? বায়ুর গ্যাস আছে। তোমরা জানো যে হচ্ছে আয়তন হ্রাস বৃদ্ধিতে, আমরা একটু পরেই পড়বো, আয়তন হ্রাস বৃদ্ধিতে কৃত কাজ সম্পন্ন হয়। কোন একটা বস্তুর মধ্যে আয়তন হ্রাস বৃদ্ধিতে কি হয়? কৃত কাজ সম্পাদন হয়। একটু পরে আমরা দেখবো। দেখো,
তাইলে এই ধরো এখানে যদি কোনো পরিমাণ চাপ দেয়, এদিক থেকে যদি কোনো পরিমাণ চাপ দেয়, তাহলে এই যে বেষ্টনীটা বা তলটা আছে, এই তলটা কি হয়, এই তলটা উপরে উপরে চলে যায়, এই তলটা এখানে চলে আসে। তাহলে এইখানে দেখো আগে আয়তন ছিল এই থেকে এই পর্যন্ত, এখন এতটুকু আয়তন বৃদ্ধি হয়েছে। এই আয়তনটু বৃদ্ধি হওয়ার কারণে যে আমরা এইখানে এক ধরনের কাজ সৃষ্টি হয়, ডব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি, এই পরিমাণ কাজ সম্পাদন হয়। এইটা আমরা দেখবো একটু পরে, বিস্তারিত দেখবো। আপাতত এতটুকু দেখাই রাখলাম। দেখো বিস্তারিত দেখবো, এর আগে এতটুকু জানো তাতেই হবে। তাহলে পরিপার্শ্ব আমরা বুঝলাম, এই টার্মটা বুঝলাম। এখন আমরা চলো যে হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক কি, যে হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক জিনিসটা কি। তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে যে ধরো তোমরা জানো না এক্স, এক্স ওয়াই জেড, এর একটা নির্দিষ্ট এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এগুলা হচ্ছে সেম। যে হচ্ছে আমি কোন একটা বস্তুর মধ্যে যদি তাপ, চাপ, ঘনমাত্রা এগুলা নির্ণয় করতে চাই, এর কিছু স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া হয়। ধরো হচ্ছে এই হচ্ছে, এদিক হচ্ছে ওয়াই আর এদিক হচ্ছে এক্স। এখন তোমরা অনেকেই জানো, পরিবেশ রসায়নের মধ্যে পড়ে আসছো যে হচ্ছে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, এই সূত্র তোমরা জানো অনেকে, আর না জানলেও সমস্যা নাই। এখন জানো মূলত এই যে আয়তন, কোন গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। তাহলে বলতো আমি এই দিক বরাবর যদি আমি আয়তন নিই ভি, এক্স অক্ষ বরাবর, আর যদি চাপ পি এই দিক বরাবর নিই, তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থায় একে কিভাবে আমি আঁকাবো, একে আঁকাবো এই যে আস্তে আস্তে চাপ কমতেছে আয়তন বাড়তেছে, চাপ কমতেছে আয়তন বাড়তেছে, এটা আমরা এইভাবে কল্পনা। এই যে দেখো এই যে নিচে আসছে, নিচে আস, এই যে সামনের দিকে যাইতেছে, এই যে রেখাটা সামনের দিকে যাইতেছে, এই দ্বারা বুঝাইতেছে আয়তন বাড়তেছে। এবং এই যে চাপ আস্তে আস্তে দেখো চাপ কমতেছে কমতেছে, এই যে কমছে, এই যে কমছে, আস্তে আস্তে চাপ কমতেছে। তাহলে যত আয়তন এই সামনের দিকে বাড়তেছে, এই চাপ তত কমতেছে। তাহলে এই দেখো তাপগতীয় স্থানাঙ্ক যে সকল রাশির মান কোনো ব্যবস্থায়, কোনো ব্যবস্থার অবস্থা নির্ধারণ করে। এই যে অবস্থাটা নির্ধারণ করলো, এই গ্যাসের অবস্থা কি, এই যে নির্ধারণ করলো, এইটা হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। আচ্ছা তাপগতীয় স্থানাঙ্ক আমরা পড়লাম। এরপর দেখো তোমাদের জন্য এই যে তোমাকে আমি যা পড়াবো না, এই দিয়েই তোমার আবার কোশ্চেন আছে, তুমি সলভ করতে পারবে, আমার দেখানো লাগবে না, জাস্ট তুমি সলভ করতে পারবে। এই ধরনের যত কোশ্চেন আছে এইগুলা কিন্তু বোর্ডের কোশ্চেন আসছে। হ্যাঁ, এই কোশ্চেন নিয়ে আসি, তুমি সলভ করবা, তুমি এই খালি ক্লাসটা করো, দেখো এরপর হচ্ছে কিভাবে তুমি সলভ করো, তোমাকে দ্বারাই সলভ করাবো, আমি করাবো না। আচ্ছা দেখো সাম্য অবস্থা, সাম্য অবস্থা তোমরা জানো যে তোমরা অনেকেই পড়ছো, বেশিরভাগ পড়ছো কিসের মধ্যে, বেশিরভাগ পড়ছো রসায়নের মধ্যে, যে সাম্য অবস্থা। ধরো কি, ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন আর হচ্ছে আয়োডিন আছে, হাইড্রোজেন আয়োডিন, এইটা কি করে, এই যদি এটা একটা উভয়মুখী বিক্রিয়া হয়, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়, কয় মোল, 2 মোল আয়োডাইড উৎপন্ন হয়। এখন দেখো যেহেতু একটা উভয়মুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়ায় তোমরা জানো উভয়মুখী বিক্রিয়া অনেক সময় সাম্য অবস্থা উপনীত হয়। সাম্য অবস্থা কখন উপনীত হয়, যে যে পরিমাণ বিক্রিয়ক আবার সেম পরিমাণ যদি উৎপাদ হয়, তখন ওই বিক্রিয়াটা সাম্য অবস্থায় চলে আসে, তখন বিক্রিয়াটা এই সামনেও যায় না, আর এই পশ্চাৎমুখীও হয় না, এই সাম্য অবস্থা। এই তাপগতীয় সিস্টেমের মধ্যেও সাম্য অবস্থা আছে। সাম্য অবস্থা যদি থাকে তাহলে এখান থেকে জাস্ট পড়ে নিবা, আর কিচ্ছু লাগবে না। জাস্ট তোমাকে এখানে দেখাই দিলাম যে এই যে আমাদের, তাহলে দেখো এখানে কোনো বিচ্ছিন্ন ব্যবস্থার চূড়ান্ত অবিচল অবস্থাকে তাপগতীয় সাম্য অবস্থা। অবিচল কথার অর্থ হচ্ছে যে ওইটা হচ্ছে কোনো দিকে চলতেছে না, মানে হচ্ছে যে ওইটা একবারে স্থির অবস্থা, ওই কি বলা হয় কি, যে সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম। দেখো এগুলা কিন্তু পড়া না, এগুলা জাস্ট তোমার টার্মটা ধরার জন্য, এই যে তাপগতীয় প্রক্রিয়া, এই টার্মগুলো তুমি ধরার জন্য তোমাকে এগুলা এগুলা থেকে কোনো কোশ্চেন আসবে না। তোমার যে মূল কোশ্চেন যেখান থেকে আসবে ওখানে আমি বলিয়ে দিব। ও তাপগতীয় প্রক্রিয়া, কোন ব্যবস্থার তাপগতীয় স্থানাঙ্ক সমূহ যে কোনো পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে। এখন তাপগতীয় প্রক্রিয়া দেখবা কি, তাপগতীয় প্রক্রিয়া আমরা এর এই যে সামনে লেকচার আছে, 2 নাম্বার লেকচারে বিস্তারিত বলবো। তাপগতীয় প্রক্রিয়া দেখো, তাপটা আমাদের কি আছে, ধরো হচ্ছে এই যে সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে ধরো কি হয়েছে, আমি যদি একে এখান থেকে ধরো কিউ পরিমাণ, এখান থেকে আমি কিউ পরিমাণ একে তাপ দিতেছি, বলতো কোন সিস্টেম বা কোন একটা বদ্ধ পাত্রে যদি তুমি তাপ দাও, তাহলে কি হয়, এইটা আস্তে আস্তে প্রসারিত হইতে চায়, মানে আয়তন বৃদ্ধি পাইতে চায়। যদি এইটাকে আমি যদি আরো এইভাবে একটু আঁকাই, যে এই তলটা একটা পিস্টন, পিস্টন তোমরা জানো কোন বস্তু পিস্টন ওঠানামা করতে পারে।
তাহলে এখান থেকে যদি আমি তাপ দিই, তাপ দিলে প্রথমে কি হইবে, এইখানের যে এই বস্তুটা গরম হইবে, তোমরা জানো স্বাভাবিক জিনিস। এই গরম যে হয়, গরম হয় কি গরম হয়, বস্তুটা যে গরম হয় এ ধারা বোঝায় এর অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিকে এর হচ্ছে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিকে বলা হয় ইউ। অভ্যন্তরীণ শক্তিকে ইউ ধরা হয়। এই শক্তিটা বৃদ্ধি হয়, মানে গরম হওয়ার কথার মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। 2 নম্বরে কি হয়, 2 নাম্বার এই আয়তনটা বাড়ে, এইখানে এই পিস্টনটা উপরের দিকে যায়, এই আয়তনটা বৃদ্ধি পায়, তাইলে হচ্ছে আয়তন, এর হচ্ছে আয়তন বৃদ্ধি পায়, কি হয়, আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়, কি হয়, এই যে আয়তন ভি, ভি বৃদ্ধি পায়। এখন তোমাদের এইমাত্র পড়াই আসছি, যদি কোনো আয়তন বৃদ্ধি পায়, কোনো বস্তু যে স্বাভাবিক অবস্থা আছে এর থেকে যদি গ্যাসের চাপে বা হচ্ছে কোনো তাপের কারণে যদি এর আয়তন বৃদ্ধি পায়, মানে এই আয়তনটা যদি এই পিস্টনটা যদি এইখানে আয়, এই আয়তনটা এতটুকু আয়তন বৃদ্ধি পাইলো, পুরো আয়তন এত এই পরিমাণ হইছে, তাহলে এর জন্য এর কৃত কাজ, এক ধরনের কৃত কাজ সম্পন্ন হয়, সময় সম্পন্ন, সম্পন্ন কি পরিমাণ সম্পন্ন হয়, ডব্লু, কৃত কাজ ধরা হয় ডব্লু। ডব্লু ইজ ইকুয়াল টু কি ধরা যায়, পিডিভি। এই পিডিভি কিভাবে আইছে এই জিনিসটা আমার সামনে লেকচার আছে, কারণ এই লেকচারে এ নিয়ে আসলে বেশি বিস্তারিত বললে এই লেকচারে পড়াই আমি পড়াইতে পারবো না, বুঝতে পারছো, সামনে লেকচারে খুব বিস্তারিত পড়বো যে ডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি কেমনে আসলো। আর আপাতত এতটুকু তুমি মনে রাখো। তাইলে কি ভাইয়া, যে কোনো বস্তুতে যদি আমি তাপ দেই, 1 নম্বরে এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে ইউ, 2 নম্বরে আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে কৃত কাজ সম্পন্ন হইবে, কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিবি। পি কি, পি হচ্ছে চাপ, পি হচ্ছে চাপ, ভি কি, ভি হচ্ছে আয়তন, আয়তন, এই আয়তনটা পরিবর্তনশীল, আয়তন যত বাড়বে এর কাজে কৃত কাজের পরিমাণ তত বেশি হবে, এর কৃত কাজের মান তত বেশি হবে। আচ্ছা দেখো, এরপর এতটুকু তাপগতীয় প্রক্রিয়া পড়ছো, এরপর হচ্ছে আমরা যাব এই যে, চলো অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ শক্তি অলরেডি কিন্তু পড়ানো শেষ। এই যে বললাম না ভাইয়া, কোন একটা সিস্টেম যদি গরম হয়, তাইলে ওই গরম হওয়ার কথার মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া, ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাওয়া। দেখো কোন ভাইয়া সিস্টেমে, হ্যাঁ বলো। কতটুকু পর্যন্ত পড়াইছে? আমি তো মাত্র জয়েন করছি, ওই নিট ছিল না আর কি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা হচ্ছে বেশি দূর পড়াই নাই, আর যতটুকু পড়াইছি আমরা হচ্ছে যখন রেকর্ড ক্লাস করে দিব তখন তুমি করতে পারবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, বুঝতে পারবা, সমস্যা নাই, যতটুকু পড়াইছি তাতে ওই যে এখন থেকে দেখো বুঝতে পারবে। দেখো অভ্যন্তরীণ বা হচ্ছে অন্তঃস্থ শক্তি জিনিসটা কি, বললাম যে কোনো একটা সিস্টেম বা কোনো একটা বদ্ধ জিনিসকে যদি আমি চাপ দেই, চাপ দিলে কি হয়, ওই জিনিসটা আস্তে আস্তে গরম হয়, গরম হওয়ার কথার মানে হচ্ছে অভ্যন্তরীণ বা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেল। দেখো কোন সিস্টেমের মধ্যে যে শক্তি অন্তর্নিহিত বা সুপ্ত অবস্থায় থাকে তা পরিবেশ পরিস্থিতিতে বহিঃপ্রকাশ ঘটায়, তাকে হচ্ছে অভ্যন্তরীণ বা অন্তঃস্থ শক্তি বলে। এই যে পরিবেশে পরিস্থিতিতে কি করছে, পরবর্তীতে বহিঃপ্রকাশ ঘটাইছে, ওই জিনিসটা গরম হয়ে গেছে, এ দ্বারা আমরা বুঝতে পারি, এই যে বহিঃপ্রকাশ, এ দ্বারা আমরা বুঝতে পারি ওই বস্তুর মধ্যে আগে কম পরিমাণ অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি ছিল, তাপ দেওয়ার কারণে ওই যেই বহিঃপ্রকাশ করছে তখন অভ্যন্তরীণ শক্তিটা বা অন্তঃস্থ শক্তিটা আরো বৃদ্ধি পেয়েছে। এটা জাস্ট আমরা বহিঃপ্রকাশের মাধ্যমে এই জিনিসটা ধরতে পারলাম। আচ্ছা, এরপর চলো তাইলে এই দেখো, এই আমরা কয়েকটা টার্ম পড়লাম, আর মেবি নাই, এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে চলে যাব। দেখো এই হচ্ছে আমাদের মূল পড়াশোনা, এতক্ষণ যা কথা বলছি পারিপার্শ্ব কথা বলছি, মানে এইটা পড়ার জন্য ওই কথাগুলা বলছি, এখান থেকেও সব বুঝতে পারবা, প্যারা নাই। দেখো প্রথম হচ্ছে বিজ্ঞানী জুল। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দুইজন বিজ্ঞানী হচ্ছে মূল সূত্রটা, দুইজন বিজ্ঞানী দিছে, এক হচ্ছে জুল আর এক হচ্ছে ক্লোসিয়াস, দুইজনের সূত্রটাই পড়তে হবে। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, প্রথম সূত্র বলছে যখন কাজ সম্পূর্ণভাবে তাপে, ঠিক আছে ভাই, আমরা কাজ জানি ডব্লু, ঠিক আছে, সম্পূর্ণভাবে তাপে, তাপ কি, তাপকে আমরা ধরলাম কিউ, কাজটা যদি সম্পূর্ণভাবে তাপে এবং তাপ যদি সম্পূর্ণভাবে কাজ বাইরে, এই যে তাপ কিউটা যদি সম্পূর্ণ পরিমাণ কাজে রূপান্তরিত হয়, তখন কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। এর কথার মানে হচ্ছে
তুমি কোথাও যেই পরিমাণ তাপ দিবা, তুমি যেখানে যে পরিমাণ তাপ দিবা ওই পরিমাণ তুমি কাজ পাবা। কোথাও যদি তুমি কাজ করার জন্য বা জ্বালানি দাও বা তাপ দাও, তাহলে কি হবে? ওখান থেকে ওই পরিমাণই কাজ পাবা। এর কথার মানে হচ্ছে কাজ ডাব্লু সমানুপাতিক কিউ। যে পরিমাণ হচ্ছে তুমি কাজ সম্পূর্ণভাবে যদি আমি তাপে প্রকাশ করি বা হচ্ছে তাপকে যদি আমি কাজে প্রকাশ করি, তাহলে একে আমরা বলতে পারবো যে হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ, মানে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এখন এই যে সমানুপাতিক সাইন আমরা সচরাচর রাখি না, বা হচ্ছে তাইলে বা দিয়া আমরা যেহেতু এটা একটা সূত্রের ফর্মে নিয়ে যাব, তাইলে আমরা ডব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ দেব। যে এখন কি, এই যেটা হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের বলতে পারি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তুল্যাঙ্ক তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাইলে আমরা সূত্র এইটাই পড়বো, আর কোন সূত্র পড়বো না। কোন সূত্র? যে ডব্লু কৃত কাজ, কৃত কাজ ডব্লু ইজ ইকুয়াল টু জে কিউ, যে কি এই সূত্রটা পড়বা, সবাই এই সূত্রটা পড়বা, 1 নাম্বার সূত্র। এখন এইটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এখন তাপ এইটা তো মূল সূত্র না, এইটা সূত্রটাই বক্স করে রাখলাম। এরপর আমরা একটু সাইড জিনিস চিন্তা করি, এই জিনিসও আসবে। দেখো, যদি আমি এই পাশে জে রাখি, জে ইজ ইকুয়াল টু, তাইলে আমি লিখতে পারি ডব্লিউ বাই কিউ। দেখো পারি না? তাহলে এইটা হচ্ছে কাজ, এইটা হচ্ছে কাজ, আর নিচে এইটা কি, এইটা হচ্ছে তাপ, এইটা হচ্ছে তাপ। তাইলে হচ্ছে ডব্লিউ কাজ ডিভাইডেড বাই তাপ। এখন যদি তোমার একটা কোশ্চেন আসে এই যে জায়গায় কি যে কি সমানুপাতিক ধ্রুবকের মতো কাজ করেছে? হ্যাঁ হ্যাঁ সমানুপাতিক ধ্রুবক, এই যে যান্ত্রিক তুল্যাঙ্ক, হ্যাঁ একে সমানুপাতিক ধ্রুবক বা একই জিনিস, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের ওই যে ধ্রুবক একই জিনিস। এটা একটা ধ্রুবক মান, এর একটা নির্দিষ্ট মান আছে। এখন এই ধ্রুবক মানটা আমি লিখে দিই আপাতত 2.4 এত, এইটা আপাতত মনে রাখো। জুল কি আসে, হ্যাঁ, তাহলে এই যে জুল পার হচ্ছে কেলভিন, এটা হচ্ছে এই কাজের একক জুল। আচ্ছা এটাও লিখে দিই, এটা হচ্ছে জুল পার হচ্ছে ক্যালোরি। আচ্ছা এতটুকু আপাতত মনে রাখো। এখন তোমার একটা কোশ্চেন আসবে, তোমার ইসের মধ্যে একটা কোশ্চেন আসবে যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে। যে যে তোমাদের একটা কোশ্চেন আসবে যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তুল্যাঙ্ক কাকে বলে, কাকে বলে। ঠিক আছে, এটা কি বলবে? এখন তুমি কিছু জানো না, মানে মুখস্থ করো নাই, জাস্ট তোমার মতো যদি তুমি এখন সূত্রটা বানাইতে চাও, তুমি কিছু জানো না, জানো যে জুলের সূত্রটা জানো, ডব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ। এখন এর মধ্যেই এই যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কটা আছে, তাহলে এই তুল্যাঙ্কটা যে এই পাশে নিয়ে আসো, এই পাশে ডব্লিউ বাই হচ্ছে কিউ। এখন তুমি এইটা সংজ্ঞাটা বানাও। তোমাদের সংজ্ঞা বানাইতে কি হবে, কিন্তু মুখস্থ বিদ্যা হবে না। সারাদিন মুখস্থ করবা, মানে না বুঝে এইটা কিন্তু হবে না, তোমার শিখতে হবে। তোমার হচ্ছে জানতে হবে যে কিভাবে এই সংজ্ঞা তৈরি করে, কিভাবে কি করায়। এখন দেখো নিচে হচ্ছে, যদি আমি এইটাকে যদি কিউ এর মানটা যদি 1 একক ধরি, মানে এই তাপটা যদি 1 একক ধরি, তাইলে আমি সূত্র বানাইতে পারি। দেখো যে হচ্ছে কোন সিস্টেমে বা হচ্ছে এই যে তুমি আছে না, এখান থেকে একবারে যখন কাজ সম্পূর্ণ তাপে বা তাপ সম্পূর্ণ কাজে রূপান্তরিত হয়, তখন যদি তাপের পরিমাণটা কিউ, কিউ এর মানটা যদি কি হয় 1 একক হয়, তাহলে ওই যন্ত্র যেই পরিমাণ কাজ সম্পাদন করে তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। কোন সিস্টেম, এখানে একটু লিখে দিই নাইলে হয়তো মনে থাকবে না। কোন সিস্টেম, সিস্টেম কোন সিস্টেম একক তাপ উৎপন্ন করতে, একক তাপ ধারা বা একক তাপ উৎপন্ন করতে, একক তাপ ধারা বা উৎপন্ন করতে, বা তাপ উৎপন্ন করতে, যে এই যে একক তাপ ধারা বা উৎপন্ন করতে যে পরিমাণ, যে পরিমাণ কাজ করতে হয়, কাজ করতে হয়, তাকে তাকে ওই বলে। ওই কথার মানে কি, এই যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। তোমরা লিখে নিবা, লেখার সময় তোমরা যখন নোট করবা, সবাইকে বলছি কিন্তু তুমি এখন পড়ে যাবা, সাব্বির ভাইয়ের ক্লাস এখন করবা, একদিন পর মনে থাকবে না। আমাদের ইউনিভার্সিটির স্যাররা যে লেকচার দেয়,
ওই সময় মনে থাকে, বাট যখন বাসায় এসে 2-3 দিন ঘোরাফেরা করি পরের দিন আর মনে থাকে না। এখন পরীক্ষায় কিভাবে লিখবো? ছোট ছোট আমরা টুকি টুকি করে হচ্ছে নোট লিখি, যে হচ্ছে এই জিনিসটা এইটা, 2-4টা পয়েন্ট লিখে রাখি। ওই ভাইয়া পয়েন্ট এই দিলে সংখ্যাটা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা বুঝাই দিচ্ছি, যে হচ্ছে ওই যে আমরা তাইলে তোমাকে যেটা বললাম তোমার অবশ্যই নোট করতে হবে। নোট ছাড়া যদি তুমি পড়ো তোমাকে 2 দিন পর মনে থাকবে না, আর কালকেই তোমার পরীক্ষা না, এই পরীক্ষা কিন্তু অনেক দিন পরে হবে এই ক্লাসে। আচ্ছা তাইলে আবার একটু সংখ্যাটা বলে দিই, দেখো যে আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জিনিসটা কি, যে আমার তাপটা নিব 1 একক, নিচে যে ভাগাকারে যেই জিনিসটা থাকবে তুমি ওইটার মান যদি সবসময় 1 একক ধরো, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু জে। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু, দেখো এই কিউ এর মান যদি এখন আমি 1 একক নিলাম, তখন হয়ে যায় জে ইজ ইকুয়াল টু ডব্লিউ। এই যে কি লিখলাম, এইটা হয়ে যায়। তাহলে এখন তুমি সিস্টেমটা বানাও, দেখো কোন সিস্টেম বা ব্যবস্থার একক তাপ উৎপন্ন করতে, এই যে কিউ, কিউ ইজ ইকুয়াল টু এক, কিউ, এটা হচ্ছে কিউ, এই একক তাপ উৎপন্ন করতে, দেখো তাপ উৎপাদন করার জন্য শক্তি দেওয়া লাগতে পারে, বা হচ্ছে তাপ দিয়েও আমি কাজ চালাইতে পারি, তাপ দিলেও কাজ সম্পাদন হবে, বা তাপ উৎপাদন করতেও কাজ দেওয়া লাগতে পারে। তাহলে তাপ ধারা বা তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, এই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু, এই যে যে পরিমাণ কাজ করব ওইটাকেই বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এরপর আমরা আরেকটু সামনে যাই, চলো। আর এই জে এর একটা নির্দিষ্ট মান কত, জে এর মান হচ্ছে 4.2। তোমরা এই জে কে তোমরা অনেক এক জায়গায় পড়ছো, যে হচ্ছে তোমরা যখন আমরা ওই যে তাপের একক যখন বের করছিলাম, তাপের একক, এককের মধ্যে তোমাদের হচ্ছে যে 2টা একক পড়াইছিলাম, একটা পড়াইছিলাম জুল আর একটা পড়াইছিলাম ক্যালোরি, তোমরা গতদিন যারা ক্লাস করছো, হ্যাঁ তখন তোমাদের এইটা দেখাইছিলাম। আচ্ছা এরপর দেখি কি যেন আসতে চাচ্ছে, আচ্ছা কি যেন বারবার আসতে চাচ্ছে, বাট হচ্ছে সে থাকে না। এবার দেখো আমরা পরবর্তীতে ক্লোসিয়াস এর মতবাদটা দেখবো, এইমাত্র জুলের মতবাদ দেখলাম, এখন আমরা হচ্ছে ক্লোসিয়াস এর মতবাদটা দেখবো। ক্লোসিয়াস এর মতবাদটা একটু আরো মজাদার, যে হচ্ছে কি হয়েছে, যে দেখো জুল যেটা বলছে ওইটা পরিপূর্ণ একবারে, এইটা একটা কাল্পনিক জিনিসপাতি বলছে, এর এই যে কথাবার্তার মধ্যে কিছুটা কাল্পনিক আছে, কাল্পনিক কথাবার্তা আছে। কারণ তুমি একটা জিনিস কল্পনা করো, হ্যাঁ, যে হচ্ছে তুমি যে পরিমাণ একটা মোটরের মধ্যে জ্বালানি দিচ্ছ বা যেই পরিমাণ বিদ্যুৎ দিচ্ছ, হুম, ওই পরিমাণই কি ও কাজ করে? ও কাজ করে না। দেখবা কি ও কিছু ওই জেনারেটরটা শব্দ উৎপাদন করে, ওই জেনারেটর নিজে গরম হয়, এর জন্য কিছু অপচয় হয়। অপচয় জিনিসটাই এ কিন্তু বলে নাই, যে তাপ দিলেই তুমি কাজ পাবা, তাপ দিলেই কাজ পাবা, এই জিনিসটা আসলে কাল্পনিক। হ্যাঁ, কিন্তু এখন আমরা হচ্ছে বাস্তবিক জিনিসটা পড়বো, চলো বাস্তবিক জিনিসটা বলছে ক্লোসিয়াস। তবে ওটা আমার পড়তে হইবে, কাল্পনিক হোক আর যাই হোক, কারণ ওটাও হচ্ছে কোনো না কোনো ভাবে সত্যি। ওইটা কখন সত্যি? যখন একটা আদর্শ সিস্টেম, যখন কোনো অপচয়কারী শক্তি মানে কৃতকাজ থাকবে না, তখন ওইটা সত্যি। কিন্তু আমাদের বাস্তব জীবনে কাজ করতে গেলে তখন অপচয় হয়, তখন আমরা এই সূত্র প্রয়োগ করব। দেখো যখন কোনো ব্যবস্থা বা সিস্টেমে, কি এটা তাপ, আচ্ছা তাপ সরবরাহ করা হয়। ঠিক আছে ভাইয়া, তাপকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, তাপ সরবরাহ করলাম, করা হয়, বা ব্যবস্থা কর্তৃক তাপ গৃহীত হয়, বা তাপ আমরা হচ্ছে সরবরাহ করতে পারি বা ওখান থেকে তাপ নিতেও পারি। এই মাত্র বললাম না যে তাপ দেওয়া দিতে বা তাপ উৎপাদন করতে, এই জিনিসটাই বলছে। তখন এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি, এই মাত্র টার্ম পড়াইয়াছি, না পারলে কিন্তু মাইরে আছে, কি আছে, যে ইউ, অভ্যন্তরীণ শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করি। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করতে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করা মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করা, ওই যে বললাম যা সিস্টেমটা গরম হয় তাপমাত্রা বৃদ্ধি পায়। এবং অবশিষ্ট অংশ, দেখো কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদনে, ডব্লু বাহ্যিক কাজ, এই মাত্র পড়ে আসছি যে কৃত কাজ বা হচ্ছে বাহ্যিক কাজ, তাহলে ডাব্লু। তাহলে কি বললো ভাইয়া, কিউ দিলাম, কিউ কোন সিস্টেম আমি দিলাম, দেওয়ার পর ওখান থেকে কিছু হবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, ওই বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, এখানে হচ্ছে তাইলে আমি ডিউ দিলাম, ইউ দিলাম। এরপর হচ্ছে কি হবে, যে কিছু পরিমাণ বাহ্যিক কাজও সম্পাদন করবে বাকি অংশ দ্বারা, তাহলে এই হচ্ছে ডব্লু। এখন এগুলো সবই হচ্ছে পরিবর্তন। দেখো তাপ আগে যা ছিল তার থেকে একটু বাড়াবো, তাহলে তাপের এটা পরিবর্তন, এর জন্য ডি দিতে হবে একটা সামনে, যেহেতু এটা পরিবর্তন হইতেছে তাপ, এর জন্য ডি পরিবর্তনশীল,
আবার অভ্যন্তরীণ শক্তি আগে যা ছিল তার থেকে এখন বাড়বে, এটাও পরিবর্তনশীল ইউ, তাহলে ডি ইউ। আবার কাজ, কাজ আগে কম ছিল এখন বাড়বে বা কমবে, এটাকে আমরা ডি ডাব্লিউ দেব। তাইলে আমরা এই সূত্রটা এখান থেকে দাঁড় করাইলাম ক্লোসিয়াসের। ভাই এ কি, যদি আমি কিছু পরিমাণ তাপ দেই কিউ, তাহলে ওইটা ওই তাপ দ্বারা ওই সিস্টেমটা কিছুটা গরম হবে বা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে এবং হচ্ছে বাকি অংশ দ্বারা কাজ সম্পাদন করবে, শেষ, মামলা খতম। এভাবে পড়বে, একটু সহজ ভাবে পড়বা যতই কঠিন ভাবে থাকুক। তাহলে এই হচ্ছে তিনটা টার্ম এখানে আছে, এক আছে তাপ, এক আছে অভ্যন্তরীণ শক্তি, আরেকটা আছে কৃত কাজ। তাহলে এই যে এর যে কথাটা, এই কথাটা কিন্তু বাস্তবিক, হ্যাঁ, এর কথা হচ্ছে বাস্তবিক। কারণ হচ্ছে আমরা আশেপাশে যা দেখি এইভাবেই হয়। দেখবা কি, এই যে সিস্টেমটা গরম হয়ে যায় বা মোটরটা গরম হয়, যদি আমি কি করি, ধরো তোমাদের বাসায় কি আছে, মোটর আছে, মোটর দিয়ে পানি তুলো, তো হচ্ছে ওখানে বিদ্যুৎ আসে, ওই বিদ্যুৎ কি এক পরিমাণ শক্তি, ওই বিদ্যুৎ থেকে এখানে দাও, ওই দেখবা কি মোটরটা যদি আসে একটু ধরো, দেখবা মোটরটা গরম হয়েছে। আর হচ্ছে পানি তুলতেছে, পানি তুলতে তোমার কি তো কাজ হয় তোমরা জানো, যে উপরে ছাদে পানি তুলতে ডব্লিউ ইজ ইকুয়াল টু কি এম জি এইচ, এগুলো এই সূত্র টুত্র পড়ছো, কাজ শক্তি ক্ষমতার মধ্যে, না পড়লেও আমরাও পড়াবো, তবে হচ্ছে আমরা সেকেন্ড পেপার শেষ করব তারপর হচ্ছে, সমস্যা নাই। তাইলে এই হচ্ছে এখান থেকে এই জিনিসটা জানলা। এখন বিস্তারিত যদি আমরা একটু পড়তে যাই, যে তাপগতিবিদ্যার এখানে দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বারা আমরা মূলত তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। কেন, যে হচ্ছে এই যে ডি কিউ, তাপ হচ্ছে ডি ইউ প্লাস হচ্ছে ডি ডব্লিউ। এখন ও সরি, এখানে ডেল দিচ্ছে, আচ্ছা ডেলও হইবে, এটাও দেখাই দিচ্ছি। এখন আবার ডেল দিয়েও আমরা ধরতে পারি, ডেল, ডেল কথার অর্থ হচ্ছে এটাও পরিবর্তন বোঝায়, ডেল কিউ দিতে পারি, আবার হচ্ছে ডেল ইউ দিতে পারি, ডেল হচ্ছে ডাব্লিউ দিতে পারি। এই সূত্র তাইলে কি আসে, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডাব্লিউ। এখন এই যে সূত্র দুইটা, এই কিন্তু একবারে চাবাই খাবা, বলতে হচ্ছে মুখস্থ ঠুটুস্থ, মানে এতে এমনি পারবা, কি এর মধ্যে কঠিন কি আছে। এই যে সূত্র দুইটা, এই সূত্র দুইটা অবশ্যই তোমার পারতে হইবে, কারণ এখান থেকে হাজার হাজার ম্যাথ আছে, এমসিকিউ আছে, সিকিউ আছে, যা পরীক্ষা একবারে আসবি, একবারে 100% লিখে দেওয়া যায়। তাহলে দেখো এই দুইটা সূত্র বললাম। এখন বলবা ভাইয়া এই যে তাপ কিউ, এখন এখানে কিছু কন্ডিশন আছে, যে ডি কিউ ইজ ইকুয়াল টু, এইটা কখন হয় পজিটিভ, পজিটিভ কখন হবে, যে হচ্ছে যে তাপ দিলাম আমি কোথাও, যদি সিস্টেমের মধ্যে তাপ দেই তাইলে ওইটা পজিটিভ হিসেবে গণ্য হবে, যে হচ্ছে তাপ ডিকিউ পজিটিভ কখন হবে, যখন, যখন সিস্টেমকে তাপ দেওয়া হয়, সিস্টেম কে তাপ দেওয়া হয়, তাপ দেওয়া হয়, দেওয়া হয়। আচ্ছা, এরপর কখন ভাই এইটা নেগেটিভ কখন হবে, নেগেটিভ মান কখন আমরা পাবো, এটা নেগেটিভ পাওয়ার পাবো যখন সিস্টেম, সিস্টেম কি করবে, তাপ হচ্ছে বর্জন করবে, সিস্টেম যখন সিস্টেম, আচ্ছা লিখি এনে, সিস্টেম তাপ, তাপ বর্জন করবে, বর্জন করবে, তখন হচ্ছে এটা কি হবে, নেগেটিভ হবে। এখন বলো ভাইয়া অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে কি হবে, ডিইউ, ডিইউ কখন পজিটিভ হবে, পজিটিভ তখনই হবে যখন কি হবে, সিস্টেম আস্তে আস্তে শক্তি বাড়বে। আমরা কি বললাম এতক্ষণ, সিস্টেম আস্তে আস্তে শক্তি বাড়ে, যদি সিস্টেমের শক্তি বাড়ে কি হবে, সিস্টেম, সিস্টেম যদি অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে, সিস্টেমের শক্তি, শক্তি বাড়লে, এখানে একটা অভ্যন্তরীণ কথা আছে, হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি, এখানে অভ্যন্তরীণ লিখে নিবা, অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে, ডিইউ, এটা কখন নেগেটিভ হবে, যে হচ্ছে যখন নেগেটিভ হবে যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, শক্তি কি হয় কমে, আস্তে আস্তে যদি কমতে থাকে তাইলে হচ্ছে এটা নেগেটিভ মান পাবো আমরা। এরপর এগুলা দেখাবো, আরো বিস্তারিত দেখাবো, সমস্যা নাই, তবে আপাতত এতটুকু জানো। এরপর হচ্ছে আরেকটা আছে কাজ, কৃত কাজ, কৃত কাজ ডি ডাব্লিউ, কি হচ্ছে ডি ডাব্লিউ, ডি ডাব্লিউটা কখন পজিটিভ হবে, সিস্টেম যদি কাজ করে, কোনো বস্তুর উপর যদি সিস্টেম কাজ করে, যখন,
যখন সিস্টেম কোনো বস্তুর উপর কাজ করে, এই যে আমাদের সিস্টেমটা আছে, সিস্টেম যদি বস্তুর বা পরিবেশের উপর বা পরিবেশের উপর পরিবেশের উপর উপর কাজ করে তাহলে হচ্ছে কি এটা পজিটিভ হবে। DW ইজ ইকুয়াল টু নেগেটিভ মান কখন পাবো? যখন সিস্টেম পরিবেশের উপর কাজ করবে না, পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। কি করবে? পরিবেশ পরিবেশ কি করবে? সিস্টেমের উপর কাজ করবে। এই যে সিস্টেমের উপর কাজ করে কাজ করে দেখো, সিস্টেম দ্বারা আমরা সবসময় পরিবেশ চালাই, কিন্তু এই পরিবেশ দ্বারা যদি সিস্টেমটা নিয়ন্ত্রিত হয় তখন এটার মান পাবো নেগেটিভ। আচ্ছা দেখি কি যেন আসতে চাচ্ছে, একটু এডমিট করাই। আচ্ছা দেখো, তোমাদের অনেকেরই অনেক ধৈর্য দেখতেছি, এই যে প্রথম থেকে আসো তোমরা, আসলেই তোমরা থাকো কিন্তু, হ্যাঁ তোমরা হচ্ছে একটু আগ্রহ সহকারে ক্লাসগুলো দেখো, আসলেই কিছু ভালো কিছু করতে পারবা। আচ্ছা এরপর চলো, এই যে আমাদের হচ্ছে মোটামুটি আজকের যে আমাদের যা আছে, আমরা হচ্ছে মোটামুটি আজকে শেষ করছি। যে আমাদের থিওরি যে কথাবার্তা প্রথম সূত্রের মধ্যে, এর বাইরে আর তেমন কোনো কথাবার্তা নাই। তোমরা যদি এতটুকু বুঝো তাইলে তোমরা যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা। প্রথমত দেখো, এই একটা কোশ্চেন আছে, তুমি দেখো তোমার, ধরো এটা হচ্ছে অন্য একটা। আচ্ছা দেখো, 10 কেজি ভরের একটি বস্তু আছে, তুমি সলভ করতে পারবা, আমি জাস্ট দেখাই দিই কিভাবে করা লাগে। যে দেখো, 10 কেজি ভরের একটি বস্তু এত মিটার উপর থেকে ভূমিতে পড়লো, ঠিক আছে। ভর যেহেতু এম এর মান দেওয়া আছে, এখন তোমরা কোনটাকে কি বলে ধরতে পারো না। অনেকেরই ফিজিক্স এর ম্যাথ এর মধ্যে ঢুকলেই মাথা খারাপ হয়ে যায়, মাথা খারাপ করা যাবে না। জাস্ট এখানে দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে কি দেওয়া আছে, যে এখানে আমাদের দেওয়া আছে 1 নম্বরে ভর দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু কত আছে, 10 কেজি, ঠিক আছে 10 কেজি থাকুক। এরপর উপর থেকে ভূমিতে পড়ছে, কি পড়ছে, বস্তু একটা উপর থেকে কত, এইচ দেওয়া আছে, এইচ কত, এইচ এর মান দেওয়া আছে 400 মিটার, ঠিক আছে। সমস্ত শক্তি তাপে পরিণত হয়, এই মাত্র পড়াইছি ভাইয়া, সম্পূর্ণ কাজ যদি তাপে পরিণত হয় বা তাপ যদি কাজে পরিণত হয় তাহলে কি হইবে, ওই ঘটনাটা কি হয়, ওই ঘটনাটা হচ্ছে জুলের, এই যে দেখো সমস্ত শক্তি আর হচ্ছে কাজ একই জিনিস, কিন্তু শক্তি আর তোমরা পড়ছো কাজ, যা পড়ছো, শক্তি হচ্ছে কাজ, একক সেম, মাত্রা সেম, তাইলে শক্তি কিন্তু একই জিনিস। তাইলে এখন দেখো, সমস্ত যখন পাবা যে সমস্ত কনভার্ট হয়েছে, তাইলে এটা কোন জুলের সূত্র না ক্লোসিয়াস এর সূত্র? অবশ্যই জুলের সূত্রের মধ্যে পড়ছো সমস্ত কথা বা সম্পূর্ণ কথা। তাইলে এই যে দেখো এগুলো আছে না, তাইলে হচ্ছে তুমি কি বললা, যে কত তাপ ক্যালোরি, মানে কত ক্যালোরি তাপ উৎপন্ন করবে, যদি এখন নির্ণয় করতে বলে পারবা না, যে হচ্ছে আমরা জানি আমরা জানি আমরা জানি কি, আমরা জানি যে তাপ কিউ বা হচ্ছে ডব্লু। আচ্ছা আপাতত আমরা এইটা জানি, এইটা হচ্ছে আমরা যেটা জানি ওইটাই লিখতে হবে, উল্টা লেখা যাবে না। যে ডব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ জানি, এখন আমার চাইছে কি, তাপ চাইছে, তাপটা যদি তুমি নির্ণয় করতে চাও তাইলে হচ্ছে এই কিউ এই পাশে নাও, আর এদিকে হচ্ছে ডব্লু বাই জে। এখন এই ডব্লু কি ভাইয়া, এখন তো কোথাও কাজের শক্তির মান বা তাপে কাজের মান দেওয়া নাই। এখন মাথায় চিন্তা করো, যে হচ্ছে কাজ শক্তি ক্ষমতার মধ্যে বিভব শক্তি পরে আসছিলা, কি বিভব শক্তি ই কে, বা হচ্ছে এ কি হচ্ছে তুমি ডব্লিউ ধরতে পারো, এখানে ইকুয়াল টু কি, সূত্রটা কি পারবা বলো তো? mgh এই তো গুড, জি এম জি এইচ। তাহলে এখানে এই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ বসাও, ইজ ইকুয়াল টু জে। এখন এখানে সুন্দর মতো জে এর মান আমরা জানি, যে তাইলে এম এর মান কত, এম এর মান হচ্ছে 10 ইন্টু এই জি এর মান এখানে 10 ধরবা, এখানে 9.8 ধরার দরকার নাই, কারণ হচ্ছে এই ক্ষেত্রে দেখবা কি এগুলা ম্যাক্সিমাম 10 ধরে। 9.8 এইচ এর মান হচ্ছে কত, 400। আবার 9.8 ধরেও দেখবা যে হচ্ছে এটা কি এমসিকিউ এর মধ্যে বেশিরভাগ এই কোশ্চেন গুলো আসে, দেখবা যে কোনটা ঠিক হয়।
তো হচ্ছে এখানে 9.8 লিখি, অনেকে আবার এইটা হচ্ছে 8 থাকতে পারে, যদি না থাকে 10 দিয়ে করলে যখন থাকবে তখন ওই মানটা দিলে সমস্যা নাই। আর 4.2 দিলে এখানে একটা মান আসবে, এই মানটা তোমরা করবা বাসার মধ্যে, যখন নোট করবা এই মানটা কিন্তু অবশ্যই তুলবা। আর ক্যালকুলেটর এক্সপার্ট হইতে হইবে, আরেকজন আর চিন্তায় পরীক্ষার হলে যাওয়া যাবে না, সব বিষয় তোমার পারফেক্ট একটা জ্ঞান বা একটা কনফিডেন্স নিয়ে তোমার হচ্ছে সামনে আগাইতে হইবে। সময় তো আছে ভাইয়া, তোমার এত চিন্তা কি? সময় থাকলে তুমি ওই কাজটা শিখো, সমস্যা কি? আরেকজনের উপর ডিপেন্ড করবা কেন? তোমার পাশে বন্ধু, একটা ভালো বন্ধু বসবে, তোমার ওরটা দিয়ে খেলিবা কেন? তোমার হাতে সময় নাই? তুমি কেন পারবা না? ও পারলে তুমি পারবা না কেন? একটু জিদ আনো নিজের মধ্যে, আনা দরকার আছে। দেখো এইটা কি বলছে, দেখো সম আয়তনে, সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, বুঝলাম, গৃহীত তাপ কি হলে অন্তস্থ শক্তির পরিবর্তন বা পরিমাণ হবে, কি হবে? অন্তস্থ শক্তির পরিবর্তনটা কি হবে, এইটাই তোমার বের করতে হবে। তাহলে অন্তস্থ শক্তি ইউ বের করবা, ডি ইউ, ডি ইউ এর মান বের করবা, বের করো। আচ্ছা এইখানে যদি তোমরা, তাহলে এখন এইখানে একটা কন্ডিশন আছে ভাইয়া, সম আয়তন এইমাত্র পড়ে আসছিলাম, বলো তো, ডব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি। এখন এই যে আয়তন, বারবার বলছিলাম আয়তন বৃদ্ধি পেলে কৃত কাজ হয়, আয়তন বৃদ্ধি না পাইলে কি হবে? কৃত কাজ হইবে না। এইটা মনে রাখতে হইবে, দুই একটা জিনিস কিন্তু বারবার পড়ার মাধ্যমে মনে রাখা দরকার। যে তাইলে ভাইয়া এখানে যেহেতু সম আয়তন, আগে যে আয়তন ছিল এখনো আয়তন আছে, তাহলে এই যে ডিভি, এই ডিভিটা হচ্ছে জিরো। এখন ডিভি যদি জিরো, এর সাথে আছে গুণ সম্পর্ক, তাইলে আমাদের এখানে যে ডি ডব্লিউ এইটাও জিরো হয়ে যায়। এখানে তুমি মান বসাও, সময় এইটা হচ্ছে পরিবর্তন। তাহলে এখন তুমি সুন্দর মতো যে সূত্র জানো, কিউ ইজ ইকুয়াল টু কি সূত্র জানো, যে হচ্ছে ইউ প্লাস ডাব্লিউ। তাইলে এখানে ডি ডি রাখো আপাতত, কারণ এটা পরিবর্তন। তাইলে এরপর দেখো, তাইলে ডি কিউ, তাইলে গৃহীত তাপ, তাপ হচ্ছে এইটা সমান কিউ দেওয়া আছে, ঠিক আছে, কিউ। অন্তস্থ শক্তি, অন্তস্থ শক্তির বৃদ্ধি বের করতে হইবে, এই যে ডি ইউটাই বৃদ্ধি, এই ডি ইউটাই মেন মান বের করতে হইবে। আর এইটা কি, এইটার মানে এই যে জিরো দেখাইলাম, প্লাস হচ্ছে জিরো, তাইলে করলে কি হয়, করলে ডি ইউ ইজ ইকুয়াল টু কিউ, কিউ। তাইলে এটার মান কোনটা আসবে, এই যে সি নাম্বার, মাইনাস কিউ হবে না, জিরো হবে না, টু কিউ হবে না, শুধু কিউ। দেখো এটা কিন্তু একটা এমসিকিউ, দেখছো? এমসিকিউ খুব সহজে তুমি এখন কন্ডিশন যদি বুঝো, তাইলে তোমাকে ঠেকানোর মতো কোনো ক্ষমতা নাই। দেখো এই সূত্র দিয়ে কিন্তু হাজার হাজার ম্যাথ আছে, তাইলে এই সূত্র একবার ঠাডা মুখস্থ, কোনো কথা নাই। এরপর দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি, এইটা তোমরা পড়ে আসছো না, বারবার পড়াইছি না ভাইয়া? কিছু পরিমাণ যদি ওকে তাপ দিই, তাইলে ওইটা হচ্ছে অভ্যন্তরীণ বৃদ্ধি পাবে এবং হচ্ছে বাকি অংশ দিয়ে কাজ করবে, শেষ। দেখো কোনটার সাথে মিলে, তাইলে হচ্ছে তোমার হচ্ছে ডি কিউ, আচ্ছা ডি এ, এ কি, এটা ডেল, বুঝছো? এখানে হচ্ছে এ উঠছে মানে এটা ডেল, আমরা যেটা ডেল দিয়া ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডব্লিউ, এইটা দ্বারা করছে। মূলত হচ্ছে কোনটা, ডেল, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ ডেল ডব্লিউ, এই যে ক নাম্বার। দেখো এইটা এ না, কিন্তু এটা ডেল, প্রত্যেকটা ডেল। ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ, এই হচ্ছে কথা। তাহলে এটা হচ্ছে ক নাম্বার, এ নাম্বার। আচ্ছা এরপরেরটা দেখি পারি কিনা। দেখো এই জিনিসটা তোমরা খুবই ইজিলি ভাবে পারবা। এখানে দেখো পরিবেশ থেকে এই পরিমাণ তাপ শক্তি কিউ, দেখবা কি 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 দেওয়া আছে, ওইটাকে ধরবো কি, তাইলেই তোমার অঙ্ক হয়ে গেছে। তাপ শক্তি শোষণ করায় এর অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পাইছে, অন্তস্থ শক্তি ইউ ধরলাম, শেষ। সিস্টেম দ্বারা পরিবেশের উপর কৃত কাজ ডব্লু মান। আরে ইজি, এত ইজি জিনিস দেয় যে এই ইজি জিনিসই কিন্তু বারবার আসবে, এগুলাই পরীক্ষায় পারতে হবে, এগুলাই কিন্তু পোলাপান দেখলে, যারা এই যে হচ্ছে শুধু থিওরি পড়ছে, কোশ্চেন সলভ করে না, তারা কিন্তু এমনি কোশ্চেন দেখলে ভুল করে আসবে। তাহলে তুমি জানো ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, সুন্দর মতো এইটার মান বের করতে হবে, এইটা দিকে বিয়োগ আকারে নিয়ে আসো, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু ডি ডি কিউ মাইনাস হচ্ছে ডি ইউ। তাহলে হচ্ছে ডি কিউ কত, ডি কিউ হচ্ছে 800 জুল মাইনাস হচ্ছে 500, মাইনাস হচ্ছে 500 জুল, করলে কত হয়, করলে হয় 300 জুল। এইটাই হচ্ছে অ্যান্সার। কই 300 জুল, এই যে 300 জুল ডি নাম্বারের মধ্যে, শেষ। তুমি বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই।
দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক সৃষ্টি করে? আচ্ছা, প্রথম সূত্র কি পড়ছো? জুলের সূত্র কি? ওই 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 হচ্ছে পড়ছো ডব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ। যে কি? যে একটা ধ্রুবক সংখ্যা, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক হোক বা যাই হোক, এইটা একটা ধ্রুবক, যে কোনো একটা ধ্রুবক ধরলাম। তাইলে আর কি? এইখানে হচ্ছে কৃতকাজ আর এদিকে হচ্ছে তাপ। তাহলে প্রথম সূত্র কোন সম্পর্কে স্থাপন করে? ওই সম্পর্কটা হচ্ছে যে তাপ, তাপ এবং কাজ, এই যে তাপ কিউ, এই হচ্ছে কিউ তাপ এবং হচ্ছে এই কাজের মধ্যে সম্পর্ক সৃষ্টি করছে। এটা কিন্তু অনেক বোর্ডে আসছে, বুঝছো? এই কোশ্চেন কিন্তু আমরা হচ্ছে অনেক বোর্ডে যেগুলো আসছে ওগুলাই নিয়ে আসছি টাইপ ওয়াইজ। এরপর দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত কোন সূত্রের বিশেষ রূপ? প্রথম সূত্রটা দেখো, এখানে বলছিলাম না এই জিনিসটা একটা কাল্পনিক জিনিস, যে কোনো অপচয় হয় না। যদি অপচয় না হয় কোন সূত্র বলতো? শক্তির নিত্যতা সূত্র। শক্তি নিত্যতার সূত্র। এই তো গুড, দেখছো তোমরা হচ্ছে অনেক কিছু পারো। যে হচ্ছে যে কেমনে, এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে ডব্লিউ, এই হচ্ছে ইকুয়াল টু জে কিউ, কোনো অপচয় নাই। যে হচ্ছে যে পরিমাণ আমি তাপ দিব ওই সেম পরিমাণ কাজ পাবো, মানে সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক, বা হচ্ছে যে পরিমাণ কাজ করব ওই পরিমাণই তাপ পাবো। তাইলে হচ্ছে এটা হচ্ছে একে অপরের সমান্তরাল, কোনো ধরনের অপচয় নাই। তাহলে অপচয় না থাকলে ওইটাকে শক্তির নিত্যতা রূপ, মানে জাস্ট হচ্ছে রূপান্তর আছে। তোমাদের এর আগের দিনই পড়াইছিলাম রূপান্তর, যে শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি নাই। পৃথিবী সৃষ্টি হওয়ার আগে যে পরিমাণ শক্তি ছিল এখনো সেম পরিমাণ শক্তি আছে। তাহলে আজকের লেকচার আমার এখানেই শেষ। দেখো আজকের হচ্ছে মোটামুটি আমাদের স্লাইড এখানেই শেষ। যে যতটুকুই পড়াইলাম ওখান থেকেই তোমাদের দেখো তোমরা সব কোশ্চেন পারতেছো।